প্রতিটি মানুষেরই একটি নিজস্ব ভুবন থাকে এবং আমরা প্রতিটি মানুষই সেই ভুবনের নিজেদের রং তুলিতে রঙিন করি। এর বাইরে রাজনীতিবিদরাও না, তারাও তাদের ভুবনকে নিজেদের মতো রাঙায়। সেই গল্পই আজকে শুনব। এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্ট চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা কথা বলবো তার সাথে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আল্লাহর রহমতে আমি ভালো আছি। স্যার, আমি আজকে আপনার কাছে শুনতে চাই আপনার নিজের ভুবনের গল্প। আপনার এলাকায় আপনাকে বলা হয় রাজনীতির চারণ কবি। কেন বলা হয় এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশের এবং বাইরের যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এটি বলবো, চারণ কবি এটা কোন অর্থে বলা হয়? আমি বাংলাদেশের চারণ কবি, শুধু আমার এলাকার নয়, বাংলাদেশের যত থানা আছে, জি স্যার, আমার ধারণা প্রায় প্রত্যেকটি থানাতে আমি গেছি। 64টি জেলার এমন খুব কম থানা আছে যেখানে বা উপজেলা আছে যেখানে আমি যাইনি। জি স্যার। আমি আজকে 62 বছর যাবৎ রাজনীতি করি এবং কেন্দ্রীয় রাজনীতিও করি, তাও 55 ইয়ার্স, আচ্ছা, 55 বছর যাবৎ। জি স্যার। 69 সন থেকে যেদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, ছাত্রনেতাদের, ছাত্রকর্মীদের সংগঠনের সঙ্গে পরিচিত হয়েছে। তখন ছিল 19 জেলায় বাংলাদেশ। আচ্ছা, সেই পূর্ব পাকিস্তান, সে 19 জেলার পূর্ব পাকিস্তানের সব জেলার ছাত্ররা তখন ঢাকা ইউনিভার্সিটিতে আসতো। এদের প্রায় সবাই আমাকে চিনত, কারণ আমি যেহেতু ছাত্র রাজনীতি করতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পর্যায়ে বলা হতো পঞ্চপাণ্ডবের নেতৃত্ব, সেই পঞ্চপাণ্ডবের মধ্যে আমি একজন, এবং এটা মুক্তিযুদ্ধ পর্যন্ত আমি পঞ্চপাণ্ডবের একজন। চারণ কবি বলে এই কারণে মানুষে, জি স্যার, আমি প্রথম থেকেই আমার জীবনের একটা ঘটনায় আমি ভীষণভাবে আহত, লজ্জিত, অপমানিত হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর যাতে মানুষ আমাকে দেখলে হাসাহাসি না করে। সেই সিদ্ধান্তটা হলো, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ইন দ্য ইয়ার 1964, তখন আমার গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জে ছাত্র সংসদ ইলেকশন হচ্ছিল। বিপিজিএসকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য প্রথমে আমার নাম ডাকা হলো। যখন আমি ফার্স্ট ইয়ারের পক্ষ থেকে আমার নাম ডাকা হলো, আচ্ছা, যে আমি তাদেরকে ভোট দিব কিনা। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, জি, আমার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমি স্টেজে গেলাম। জি স্যার। কিশোরগঞ্জের একটা হল ছিল, ওটার নাম এসটি হল, সবচেয়ে বড় হল কলেজের। এসটি হলে গেলাম, গিয়ে মাননীয় সভাপতি বলতে বলতে আমার গলা কেঁপে উঠলো। আমার আর কিছু মনে নাই। মাননীয়, আমার সামনে যে এত বৈশা আছে, মাননীয়, 2 বার মাননীয় সভাপতি কয়ে 3 বার মাননীয় সভাপতি কইছি পরে সভাপতি সাহেব আমাকে বললেন, আরে তোমার বক্তৃতা করতে তুমি নেমে যাও। মাননীয় সভাপতি, আমি লজ্জায় নেমে গেলাম। কিন্তু পরের দিন কলেজে গিয়ে দেখলাম, বিশেষ করে মেয়েরা যারা আমার সাথে লেখাপড়া করে, এরা আমারও দেখে টিটকারি দিতে শুরু করলো, মাননীয় সভাপতি। আপনি সভাপতি হয়ে গেলেন? মাননীয় সভাপতি মানে আমি লজ্জিত হলাম, আমি বক্তৃতা করতে পারলাম। জি স্যার। এবং এইটা আমাকে পরের বছর আবার কলেজ ইলেকশন আসছে, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। পরের বছর যে পর্যন্ত আমি সিরাজউদ্দৌলা স্টাইলে একটা বক্তৃতা মুখস্থ করে না করছি, সেই পর্যন্ত ছেলেরা মেয়েরা সবাই আমার মাননীয় সভাপতি কইতো, আমাকে লজ্জা দেওয়ার জন্য। এবং সেই সিদ্ধান্ত থেকে আমি
মনে করলাম আমি বক্তা হব। আচ্ছা, তার মানে সেটাই শুরু রাজনীতিবিদ হওয়ার? হ্যাঁ, আমি জি। বক্তা হব। আচ্ছা, তো বক্তা হব, কলেজে বক্তৃতা দিই, মাঠে বক্তৃতা দিতে পারি না। জি ৬৬ সনের জি ৭ জনের হরতালে, ৬ দফা আন্দোলনে জি স্যার। পুলিশের অত্যাচারে কেউ যখন কিশোরগঞ্জ রথকলার মাঠে যায় না, আমরা কিছু ছাত্ররা গেলাম। আচ্ছা, তখন আপনি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট? আমি তখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা বক্তৃতা করার লোক নাই, আওয়ামী লীগ না তারা মাঠে আসে নাই। আচ্ছা সামান্য কিছু পাবলিক আসলো, এর চেয়ে বেশি সংখ্যা হইল পুলিশের ভয়ের কারণে। এই প্রথম আমাকে রথকলার, যেহেতু বক্তৃতা করার মতো কেউ নাই, আমাকে রথকলার মাঠে ঘোষণা করলো, এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন। তখন আপনাকে মঞ্চে তুলে দেওয়া হলো? মঞ্চে, এই প্রথম আমার জীবনে। স্যার, সত্য কথা বলার জন্য আপনাকে অনেক হেনস্থা হতে হয়েছে, এ ব্যাপারে যদি আপনি আমাদের কাছে বলেন এই কিছুটা। পৃথিবীতে যখন যে সত্য কথা বলেছে এবং সত্য কথা বলে যে এই পৃথিবীর মানুষকে মানুষ হিসাবে তৈরি করতে চেয়েছে, এমন কোনো মহামানব নাই যার জীবনে হেনস্থা হতে হয় না। একজন লোকের নাম বলতে পারবেন না। আচ্ছা, এই যে রাজনীতিতে যে সত্যবাদিতা নিয়ে যে আমাদের যে ডিপ্লোমেসিটা চলে, বা সত্যবাদিতা নিয়ে যে আমরা নানান রকম সমস্যার মুখোমুখি হই, এইটা নিয়ে আপনি কিভাবে দেখেন? যে রাজনীতি থেকে আসলেই সত্য বলা যাবে না? জিনিসটা আমি এটা মনে করি না যে সত্য বলা যাবে না রাজনীতি। রাজনীতি সত্য না বললে দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশটাও ধ্বংসের দিকে যাচ্ছে। এখন এই দেশে কোনো রাজনীতিবিদ নাই। আমি এটা খুব দৃঢ়তার সঙ্গে বললাম, সবাই মনে কষ্ট পাইতে পারেন। এই দেশে কোনো রাজনীতিবিদ নাই, এই দেশে কোনো রাজনীতিও নাই। এই দেশে আছে শুধু ক্ষমতার দ্বন্দ্ব, এবং সেই ক্ষমতা দ্বন্দ্বের প্রধান প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বিত্ত অর্জন করা। রাজনীতি মানেই সংঘর্ষ, রাজনীতি মানেই প্রতিহিংসা। আপনার কি মনে হয় যে এই রাজনীতি থেকে আমরা কবে বের হয়ে আসবো? এই সংস্কৃতিটা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? ইট ইজ নট সো ইজি। জি স্যার। প্রতিহিংসার যে ব্যাপারটা, আমি যতটুকু রাজনীতি দেখেছি, রাজনীতিবিদ দেখেছি, আমি নাম বলতে চাই না, নাম বললে অনেকেই প্রতিহিংসা পরায়ণ হবেন। আমার প্রতি হবেন, যাদের নাম বলবো তাদের প্রতি হবেন, তাদেরকে অপমান সূচক কথা বলবেন। আমি বলতে চাই না। বাঙালি জাতির মধ্যে যারা রাজনীতিবিদ ছিল, এক সময় বাংলার বাইরের লোকজন বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। অর্থাৎ বাংলাদেশের বা বাঙালি রাজনীতিবিদরা অনেক আগায়া ছিলেন। এটা ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ, যেটা আমরা একটা রক্তের সাগরে সৃষ্টি করলাম যে দেশ, সেই দেশে এখন যা হচ্ছে, এখন আমার মনে হয় না যে আমরা কোনো মানুষ। এটা মানুষের কোনো দেশ। এটা একটা লোক সংখ্যা আছে, কিন্তু মনুষ্যত্ব নাই আমাদের মধ্যে। মনুষ্যত্ব নাই, বিবেক নাই, শিক্ষা নাই। আমরা হলাম চতুর। উই আর ক্লেভার এন্ড কানিং এন্ড ক্রিমিনাল। জি স্যার, কানিং কত এন্ড করাপ্ট। দেখেন 4টা সি আছে এখানে, ক্লেভার, কানিং, ক্রিমিনাল এন্ড করাপ্ট। জি স্যার, 4টা সি। এই 4টা সি বাংলাদেশে এখন লিড করতেছে। এটা কি শুধু এখন, নাকি আমরা শুরু থেকেই বলবো? না, এটা বললে কোন, এটা আমাদের পূর্বপুরুষদেরকে অপমান করা হবে। তারা এমন ছিলেন না, তারা কেউ এমন ছিলেন না। ইভেন যে লোকটাকে বলা হয় 52 সনে গুলি করে মানুষ মারছিল যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার নাম জনাব নুরুল আমিন। জি স্যার। আমি নুরুল আমিন সাহেবকে জীবিত দেখছি। সৌভাগ্যক্রমে উনি যেখানে বসছেন তার থেকে 10 হাত দূরে আমি বৈশা তাকে দেখছি। আচ্ছা স্যার। কারণ তার বাড়িটা কিশোরগঞ্জ এবং নান্দাইলটা একদম পাশাপাশি ছিল। তার বাড়ি নান্দাইল, আমার বাড়ি কিশোরগঞ্জ। আচ্ছা। উনি কিশোরগঞ্জ আসতেন এক জায়গাতে, দেখতাম ওনাকে। উনি শেষ পর্যন্ত পিডিপি করতেন। আচ্ছা। পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। আচ্ছা স্যার, আপনার ছাত্র জীবন সম্পর্কে কিছু জানতে চাই। আমি যা বলছি আপনাকে, সেই নুরুল আমিন সাহেবকেও দেখছি। তাদের মতো এত উদার মানুষ, যদিও তাকে আমরা বলি তাকে দেশে আসতে দেয় নাই, তার কবর হয়েছে করাচিতে, মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এই কারণে আসতে পারেন নাই। কিন্তু মানুষ হিসাবে এদের তুলনা করা বড় কঠিন, নুরুল আমিন সাহেবদের মতো।
স্যার তাহলে আমি এটাই বললাম। স্যার তাহলে একটা খুব আমাকে কঠিন অনেকেই প্রশ্ন গালাগালি করবে। একটা কঠিন প্রশ্ন করতে চাই, তার মানে কি আমরা ধরেই নিব যে মুক্তিযোদ্ধা ছিলেন না বলেই যে সে দেশবিরোধী মানুষ সেটা না? আপনি এটাকে কিভাবে দেখতে চান? 54 সন থেকে দেখছি। জি স্যার। 1954 এর কথা আমার মনে আছে, যখন ইলেকশন হয়, যুক্ত ফ্রন্ট, জি হক বাসানি সোহরাওয়ার্দী জি একদিকে, জি স্যার। আওয়ামী লীগ সহ হক বাসানি সোহরাওয়ার্দী, জি কৃষক প্রজা পার্টি, জি আর বিরুদ্ধে হইল মুসলিম লীগ। জি। মুসলিম লীগ ফেল করে গেল, নুরুল আমিন হলো মুখ্যমন্ত্রী। আচ্ছা। উনি তার নিজের এলাকাতে ফেল করলেন, জি স্যার। নিজের এলাকায় নুরুল আমিন সাহেব নান্দাইলে ফেল করলেন একজন ছাত্রনেতার সঙ্গে। ছাত্রনেতার নাম হলো খালেক নেওয়াজ খান, জি। ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল। আচ্ছা। ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি সে ফেল করে ফেললো মুখ্যমন্ত্রী নুরুল আমিন। আমি সেই পর্যন্ত কিছুটা মনে আছে, কারণ আচ্ছা। তখন আমার বয়স 7-8 বছর। আমার বাবা তখন গ্রামীণ নেতা আওয়ামী লীগের, মানে যুবক নেতা যাদেরকে বলা মানে হয়। এলাকার চেয়ারম্যান বাবা? না, তখনও চেয়ারম্যান হন নাই, এলাকার মেম্বার। আচ্ছা, এলাকার মেম্বার ছিলেন। উনি চেয়ারম্যান তখনও হন নাই। যখন যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো, তখন এই যুক্তফ্রন্টের লোকজন স্লোগান দিত, নুরুল আমিন চোরা, ভোট পাইলো থোড়া, অল্প ভোটের বাক্স খুইলা দেখি আচ্ছা আচ্ছা সেরা জুতার মোড়া। ও তখন বাক্সে বাক্সে বুট হইতো, এক কানে সিল দিয়া বুট হইতো না, মার্কার মধ্যে বুট দিত বাক্স। আমি সেই সময় থেকে মনে আছে 56 সনে যখন সোহরাওয়ার্দী সাহেব যখন প্রধানমন্ত্রী, সারা পাকিস্তানের আওয়ামী লীগের 13টা পার্লামেন্ট সিট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী, সেটাও কিছু কিছু মনে আছে, যেহেতু আমার ঘরে পলিটিক্স ছিল, এটাও মনে আছে। আমি তখনকার মানুষ দেখছি, সেই সময় থেকে আমি যা দেখছি পরবর্তী সময়ের নেতা, আমি নাম বলতে পারি, নাম বললে তাদেরকে অসম্মান করবে যারা আজকের যারা জঙ্গি শক্তি, রাজাকার শক্তি, যারা অমানুষ, যারা পশু, যারা স্লোগান দেয় গাছের ডালে কাওয়া, এরা তাদেরকে করবে, এই অসম্মান করবে। কারণ না, ওই সময় নেতারা কারা? ওই সময় নেতা মৌলানা ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আতাউর রহমান খান, শেখ মুজিবুর রহমান, আবুল কাসেম, মানকারচর, এরকম মুজাফফর আহমদ। এই যে লিডারশিপটা নুরুল আমিন থেকে ধরে যা আছে, যে দলের এই যে নেতা, আপনি মুসলিম লীগের কথা বলেন, পাকিস্তানের যে মুসলিম লীগ ছিল বা এর আগের যে মুসলিম লীগ ছিল, এদের অনেকেই ভদ্রলোকের সন্তান এবং ভালো মানুষ ছিল। এদের খুব বেশি লোক দালালি করে নাই, চুপ করে ঘরে বসে গেছে। এই রাজনীতিটা মানে প্রতিহিংসার রাজনীতিটা কি তাহলে 71-এর পর থেকে শুরু হলো? না, তাও না। তাহলে কবে থেকে? 71-এর পর থেকেও না, কতটা প্রতিহিংসা। 71-এর পরে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। আবারও বলছি, আমার নেতৃত্বে 1200 যোদ্ধা আছে কিশোরগঞ্জ জেলায়। আচ্ছা, মুক্তিযুদ্ধ আছে। আমি ইচ্ছা করলে তামা বানায় দিতে পারতাম, কারণ তখন আমার কমান্ড সব জায়গাতে চলতো, যেহেতু আমি আওয়ামী লীগের পক্ষের মুক্তিযোদ্ধা ছিলেন। আওয়ামী লীগের বাইরেও মুক্তিযোদ্ধা ছিল। একটা মানুষ যদি বলতে পারে এই আমার এলাকায়, তখন তো আমি এলাকা ভিত্তিক ছিলাম, ইটনা, মিটামো, নষ্টগ্রাম, নিকলি, খালিয়াজুরি, আজমিরগঞ্জ, এই এলাকার একটা মানুষ যদি বলতে পারে যে ফজলু কমান্ডার স্বাধীনতার পরে আমার উপরে কোনো অবিচার করছে, তাইলে আমি আত্মহত্যা করবো, অথবা তার পায়ে ধরে মাপ। কাজে এতটা ছিল না প্রতিহিংসা পরার নেতা। প্রতিহিংসা কখন ছিল আমি আপনাকে বলি, এটা একটু বলেন স্যার। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল বাংলাদেশে, এটা 75-এর 15ই আগস্ট, প্লাস মাইনাস যেভাবেই বলেন, আমি এটার ব্যাখ্যা করব না, যে যত কথাই বলুক। আজকের বেলুচিস্তানের বক্তৃতা শুনে দেখেন, একটা মেয়ে যে কি বক্তৃতা করে শুনেন একটু। তো এই যে 75-এর 15ই আগস্টের পরে ঘটনাটা যখন ঘটে গেল, এই ঘটনার পরে কিন্তু হিংসা, প্রতিহিংসা, শোধ প্রতিশোধ, এর একটা প্রশ্ন আইসা গেল। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন 75-এর পর থেকে এই প্রতিহিংসাটা শুরু হলো? জি। 72 থেকে 75 পর্যন্ত জাসদ টাসদ, সিরাজ শিকদার, এদের উপরে যে অবিচার হয় নাই তা না, অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, আবার পাল্টা তারাও করছে, থানা লুট করতে গেছে, গুলি খাইয়া মরছে, আবার তারাও গিয়া পুলিশকে গুলি করে মরছে। আমি আরেকটা কোশ্চেন জানতে চাই, কিছু দল আছে যারা মনে করে মুক্তিযোদ্ধাটা শুধুই তাদের, এই ব্যাপারে আপনি কিছু যদি বলতেন। আমরা এটা বিরতির পরে জানতে চাইবো। প্রশ্নটা আমি আবারও আপনাকে করছি, সেটা হচ্ছে বিশেষ কোনো মুক্তিযুদ্ধ মানেই মনে করে সেটা তাদের নিজস্ব সম্পত্তি এবং শুধু তারাই মুক্তিযোদ্ধা এবং বাকিগুলো দেশ বিরোধী, এটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। থ্যাংক ইউ।
দর্শক, বিরতির পরে আমরা ফিরে আসছি এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্ট চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। সেই পর্যন্ত সাথেই থাকুন আমাদের। দর্শক, ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন নিবেদিত চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। আমি প্রশ্নটা করছিলাম যে বিশেষ কোনো দল মনে করেন মুক্তিযুদ্ধ শুধু তাদেরই এবং বাকি যারা আছে তারা দেশ বিরোধী, এ ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। না, তা মনে করে না, তাকে মনে করে আমি জানিও না। তবে মুক্তিযুদ্ধে বেশি অবদান, সবচেয়ে বেশি অবদান হলো আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন যত কথাই, যেহেতু 70-এর নির্বাচনে বাংলাদেশের সব পার্লামেন্ট সিট আওয়ামী লীগ পাইছে, পূর্ব পাকিস্তানের সমস্ত সিট তো আওয়ামী লীগ পাইছে, কাজে তাদের সংখ্যাটাই বেশি ছিল, তারাই যুদ্ধে গেছে। মানে আওয়ামী লীগের নেতৃত্বে 7ই ডিসেম্বরে যে ইলেকশন হইল, পাকিস্তান ভিত্তিক ইলেকশন, এমএনএ ইলেকশন, সেখানে 72% ভোট পাইল আওয়ামী লীগ, আর সমস্ত সিট পাইল শুধু 2টা বাদে। একটা সিট হইল নান্দাইলের নুরুল আমিন পাস করলো পিডিপির, আর একটা হলো পার্বত্য চট্টগ্রামের ত্রিদীপ রায়। আর যত পার্লামেন্ট সিট আছে 162-টির মধ্যে 160টা সিট পাইল পার্লামেন্ট সিট। তাইলে যুদ্ধটা লাগলো কেন? যুদ্ধটা লাগলো যেহেতু মেজরিটি হয়ে গেছে আওয়ামী লীগ, সারা পাকিস্তানের অন্যান্য দলগুলো মিলেও তাদের সমান পার্লামেন্ট সিট হয় না, কাজে তাদেরকে ক্ষমতা দিতে হবে, কিন্তু পাকিস্তানের পাঞ্জাবি শক্তি এবং ইহিয়া খান ক্ষমতা দিবে না। এই কারণে তো যুদ্ধটা হইল। তো যুদ্ধটা হলে তো কি জন্য? শেখ মুজিবের হাতে ইহিয়া খান ক্ষমতা দিবে না, পাকিস্তানের তো যুদ্ধ হইল। তো এখানে তো বেশিরভাগ মানুষই তখন তো আওয়ামী লীগের মানুষ, শেখ মুজিবের নেতৃত্বের পক্ষের মানুষ। তার বাইরে কে আছে? মৌলানা ভাসানী। ঠিক আছে, মৌলানা ভাসানীর মধ্যে 3টা গ্রুপ, এইগুলা করলে তো 3 দিন লাগবে আমার। 3টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে যারা অনেক বেশি পলিটিক্যাল ছিল, তারা মৌলানা ভাসানীর নেতৃত্বে যুদ্ধে গেল। এই যে আজকে জেল খাটতেছে রাশেদ খান মেনন, উনি কিন্তু মুক্তিযুদ্ধে গেলেন, ভাসানী নিয়ে পেল উনি। হায়দার আকবর খান রণ, ওই যে মান্নান ভূঁইয়া, যারা ভাসানী নেপের এই শ্রেণীর লোকেরা, এরা কিন্তু যুদ্ধে গেলেন। আবার ভাসানী নেপের জেনারেল সেক্রেটারি জাদু মিয়া সাহেব মশিউর, উনি কিন্তু যুদ্ধে গেলেন না, উনি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করলেন। কাজে উনার দল 2 ভাগে বিভক্ত হইল। আরেকটা বামপন্থী গ্রুপ আছিল উনার দলে, তোহা হক, আলাউদ্দিন মতিন সাহেবেরা, তারা কিন্তু বলল 2 কুকুরের ঝগড়া করিয়া তারা বইলা এই যুদ্ধটাকে, তারা আর যুদ্ধে গেল না। তাইলে ভাসানী সাহেবের হইল অবস্থা। আরেকটা ছিল মুজাফফর নেব, আচ্ছা, তারা ফুললি শেখ মুজিবুর রহমানরে মুক্তিযুদ্ধের সমর্থন করলো। স্যার, আর কে ছিল এই দেশে? আর ছিল মুসলিম লীগ, স্বাধীনতা বিরোধী, জামাত সবচেয়ে বিরোধী, নেজাম সবচেয়ে বিরোধী, আল বদর রাজাকার, আল শামস পিডিপি, এত বিরোধী। এটা তো 16ই ডিসেম্বর যে আব্দুল্লাহ খান নিয়াজির সঙ্গে যে জেনারেল অরোরার যে কন্ডিশন হয়েছে, সেখানেই তো লেখা আছে আর হইলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তাহলে তো আওয়ামী লীগ স্বাভাবিকভাবে দাবি করবে মুক্তিযুদ্ধে তাদের এই নেতৃত্ব ছিল, তারাই বেশি ছিল। যারা আসছে বিচ্ছিন্নভাবে তাদেরকে সেলিউট দেওয়া যাইতে পারে, কিন্তু দল হিসাবে তো কেউ সেই অবদানটা রাখে নাই। 1, 2 হইলো আমি এখন যে দলটা করি সেই দলের যিনি নেতা, বিএনপি তো তখন ছিল না, কাজে বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করছে। বিএনপি এখন যারা করে তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করছে, কিন্তু দল হিসেবে তখন আত্মপ্রকাশ করেনি, এবং তাদের নেতা যিনি, উনি তখন কোনো দলও করে না, উনি একজন মেজর ছিলেন, জনাব জিয়াউর রহমান। কিন্তু মেজর হইয়া কিন্তু উনি সেঞ্চুরি মারছে একটা, সেই সেঞ্চুরিটা হইল প্রথম খেলায় উঠেই বইলা ফেলছে, আই মেজর জিয়া ডু হিয়ার দ্য ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে বলছে, পরে বঙ্গবন্ধুর নামে বলছে তার পক্ষ থেকে। কিন্তু এরপরে হি ওয়াজ দ্য মোস্ট পপুলার মিলিটারি পারসন ইন দ্য ওয়ার অফ লিবারেশন। এই যে প্রতিহিংসার রাজনীতি, আপনি 16 বছর আপনার নিজ এলাকায় যেতে পারেননি, আপনার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারেননি, সে ব্যাপারে কি আপনার কোনো আক্ষেপ নেই? আপনি তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন, তবে কেন আপনাকে এই প্রতিহিংসার শিকার হতে হয়েছে? আমি আপনাকে কথা বলি একটা কথা, আমার রাজনৈতিক জীবনটা যে কারণে মোর খাইলো, এটাকে ডাইভারশন রোড বলে না? ডাইভারশন রোড। ডাইভারশন রোড
এই ডাইভারশন রোডের জন্য যারা দায়ী তার মধ্যে একজন হলেন জিল্লুর রহমান সাহেব, ভালো মানুষ ছিলেন, আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। উনি কিন্তু আমাকে স্নেহ করতেন, কিন্তু উনি মনে মনে চাইতেন আমি যাতে সামনে না আসতে পারি, কারণ উনার একজন স্ত্রী ছিলেন, উনিও ভালো মানুষ, আইবি রহমান, মারা গেছেন দুর্ভাগ্যজনকভাবে। উনি একদম চাইতেনই না ফজলু পলিটিক্সে করো। আচ্ছা, এই কারণটা হলো কিশোরগঞ্জ পলিটিক্সের কারণ। আচ্ছা, কাজেই তারা হামিদ সাহেব কেউ না, হি ইজ নোবডি ইন পলিটিক্স ইন কিশোরগঞ্জ। উনি শুধু কিশোরগঞ্জের একটা বাংলা ঘরে বসে থাকতেন, এক কাপ চা খাওয়াতেন মানুষ গেলে, আর এই ঘোরাঘুরি করতেন, কিন্তু উনি রাজনীতিতে ছিলেন, একদম ভালোভাবেই ছিলেন, কিন্তু ওই রকম রাজনীতিবিদ না যে যে সারা দেশব্যাপী যে রাজনীতি না, বা উনিকে ঢাকায় কোনোদিন লেখাপড়া করছে তাও না। আচ্ছা, বা ঢাকার একটা মাঠে কোনো পল্টন ময়দানে কোনো মিটিং এ গেছে তাও না। তার মানে বলা যায় যে উনি জেলা ভিত্তিক একজন নেতা, ওখানেই ছিলেন। ওই যে যেরকম আমাদের জেলার নেতা, ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই আপনি আসতে পারেননি ফ্রন্টে। জিল্লুর রহমান সাহেবরা যেহেতু আমাকে ট্যাকেল করতে হবে, কাজে হামিদ সাহেবকে সামনে নিয়ে আসলেন। সেই সামনে নিয়ে আসার কারণটা এটাই, মানে আপনাকে একটা বড় প্রতিদ্বন্দ্বী মনে করতেন তিনি। জি, আমরা বুঝেছি হামিদ সাহেব। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই হামিদ সাহেবের অত্যাচারে বা অপমানে কিন্তু জিল্লুর রহমান কান্দেই মারা গেছে। এটা সবাই জানে, এটা বৈরবের সবাই জিজ্ঞাসা করেন, যা আছে কেউ জানে যে জিল্লুর রহমান সাহেবকে কিন্তু হামিদ সাহেব পরে আর সম্মান করত না। সেই হামিদ সাহেব উনি রাজনীতিতে আমার সিনিয়র ছিলেন। জি, আমি তাকে হামিদ ভাই ডাকি, উনি আমারে ফজলু ডাকেন, কিন্তু একসাথে এক স্টেজে একসাথে। সেই কিশোরগঞ্জ থেকে আমি বিএ পাশ করে ঢাকায় এসে আমি কেন্দ্রীয় পলিটিক্সে যুক্ত হয়ে গেলাম, কাজে আমার মঞ্চটা তো হয়ে গেল বড়। উনি আপনার বাসায় এসেছেন, আপনার মায়ের হাতের রান্না খেয়েছেন। এটা উনি যেমন আমার মায়ের হাতে রান্না খাইছে বেশি, আমিও উনার মায়ের হাতের রান্না খাইছি। উনার বাড়িতে আমি যাইতাম, আমার বাড়ি। এইটা কোনো সাংঘাতিক ব্যাপার একটা 32 বছরের রাজনীতিতে। কথাটা বুঝছেন না? পরস্পরের প্রতি যে খাওয়া দাওয়া, আমার বাবা তার বাবা, পরস্পরের প্রতি সম্মান বোধ এটা ছিল। কিন্তু একটা জিনিসের জন্যই এইখানে সব শেষ হয়ে গেল। আচ্ছা, আমরা সেটা জানতে চাই। সেই জিনিসটা হলো পলিটিক্সে 15ই আগস্টের জন্য যে কাজটা 75 উনি এমপি ছিলেন, কিন্তু আচ্ছা, আপনার এলাকার, আমার এলাকার ইটনষ্টগ্রামের এমপি ছিলেন। যে কাজটা করার কথা উনি কিন্তু সেই কাজটা করেননি। আচ্ছা, আমি কাজ করতে ওখান থেকে কিন্তু আমাদের আমি হলাম জান দিয়ে কাজ করছি 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে, যে তার রক্তের প্রতিশোধ নেব। আজকে আমার দল শুনলে আমাকে, হ্যাঁ আমি যখন যেটা করি সিরিয়াসলি করি, তো এটা আমার ইমানদারি ছিল যে বঙ্গবন্ধু। কিন্তু হামিদ সাহেব হলো করতো, মানুষের মিলেমিশা থাকতো, এই করতো সেই করতো, তার কোনো আচরণ। ওখান থেকেই কিন্তু সৃষ্টি হইল দ্বন্দ্বটা। আচ্ছা, এবং সেই দ্বন্দ্বটা আস্তে আস্তে এমন একটা জায়গায় গেল, আমি কেন্দ্রীয়ভাবে নেতা হয়ে গেলাম, উনি জেলায় রইল। আচ্ছা, কিন্তু জিল্লুর রহমান সাহেব ওনাকে টানতে শুরু করলেন, টাইনা এইখানে ওনাকে না, তাও কেন্দ্রীয় রাজনীতিতে আসতে পারেন নাই আমি যতদিন ছিলাম। কিন্তু ইলেকশন পলিটিক্সে আমাকে সাংঘাতিকভাবে বঞ্চনা করা হইল। আচ্ছা, আমি 96 সনে বারবার শেখ হাসিনা কথা দেওয়া সত্ত্বেও, 86 সনে কথা দিছে এইবার ইলেকশন করো সদরে, তোমাকে পরের বার তোমার এলাকায় দিব। 91 সনে কইছে তো এইবার ইলেকশন করো সদর কিশোরগঞ্জে, পরে তোমার এলাকায় দিব। 96 সনে দিবই, কিন্তু দেয় নাই। আমি চলে গেলাম। কিন্তু চলে যাওয়ার পরে যে আঘাতটা বা যে আচরণটা আওয়ামী লীগের কাছ থেকে পাইলাম, সেটা কেন্দ্রীয়ভাবে না, সেটা হলো স্থানীয়ভাবে। এটা আব্দুল হামিদ সাহেব, আমি আপনাকে বলি, আব্দুল হামিদ সাহেব তার নিজের কারণে ওই এলাকাটাকে আপন করার জন্য, আমার জনপ্রিয়তা কিন্তু দুইজনের জনপ্রিয়তা কার বেশি সেটা আমি নাইবা বললাম, কিন্তু শুধু একটা অদেই আমি কিন্তু স্বতন্ত্র ইলেকশন করে 96 সনে তার চেয়ে 5200 ভোট বেশি পায়ে পাস করছি। কিন্তু এই ভোটটা কিন্তু 21 ঘন্টা পরে পানির মধ্যে ফালাইয়া দেয়, অষ্টগ্রামে ফালাইয়া দেয়, আমাকে 600 ভোটে ফেল দেখাইছে। আমার মার্কা ছিল টেলিভিশন, ওনার মার্কা ছিল নৌকা। আমি ছিলাম স্বতন্ত্র, উনি ছিলেন আওয়ামী লীগ। তাইলে তো জনপ্রিয়তাটা বুঝতেছেন। একদম স্বতন্ত্র হয়ে আপনি বিজয়ী। হ্যাঁ, আমি 600 ভোটে ধরেন যদি ফেলও করে থাকি, তাও তো 600 ভোট।
এই ছিল আমাদের দুইজনের জনপ্রিয়তার রেশিওটা। সেই কারণে ওনার মধ্যে একটা উদ্বিগ্নতা ছিল যে ফজলুর রহমানকে এই এলাকাতে যদি বেশি কাজ করতে দেওয়া হয়, আসতে দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ তার খারাপ হবে। এবং সেই কারণে সেই সমস্ত আচরণগুলো করে গেছে। আমি যাইতে পারি না এলাকাতে করতে, সব কিছু করে গেছে। এমনকি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার মামলা দিছে। এপিলেট ডিভিশন আমাকে বলে দিছে তাকে বেল দিতে হবে, তাও আমাকে 7 ঘন্টা কিশোরগঞ্জের আদালতে দাঁড় করাইয়া আমাকে জেলখানায় ঢুকাইছে, যেখানে এপিলেট ডিভিশনের অবজারভেশন ছিল ফজলুর রহমানকে এই কেসে বেল দিতে হবে। আমি জেল খাটাইছে, আমার সবকিছু রাষ্ট্রদ্রোহ মামলা এগুলো করছে, আমি এগুলো ভুলে গেছি। স্যার, আপনি বিএনপিতে যোগ দিলেন কবে? বিএনপি আপনাকে এই সম্মানটা কবে দিল? আমি আপনাকে বলি, বিএনপিতে আমি তো 3 বছর ঘরে বসে রইলাম। 96 ইলেকশন করলাম, 97, 98, 99, 3 বছর আমি একদম ঘরে বসা, শুধু উকালতি। 99 সনে হঠাৎ করে একজন লোক আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলেন, তার নাম কাদের সিদ্দিকী বীরত্ব। আচ্ছা, জি। উনি আমার বাসায় আসলেন, উনি এখনো জীবিত। জি। আইসা বলেন আপনাকে নিয়ে আমি দল করতে চাই, বা আসেন দুইজনে মিললে একটা দল করি। তার কথায় কনভিন্স হইলাম আমি। জি। কিন্তু অনেকে আমার লোকজন রাজি ছিল না, কনভিন্স হয়ে আমরা দুইজনে মিলে একটা দল করলাম, কৃষক শ্রমিক জনতা লীগ। আচ্ছা, কাদের সিদ্দিকী সাহেব প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। আচ্ছা, ঠিক আছে। সেই দলটা করলাম, সেই দলটা করছি 7 বছর। গামছা মার্কা নিয়ে 2001 এখনো তো গামছা পরেই থাকেন। গামছা মার্কা নিয়ে আমি 2001 সনে ইলেকশনও করছি। সেই ইলেকশনে আব্দুল হামিদের সাথে আমার টাই কন্টেস্ট হয়েছে। আচ্ছা। তখন সে স্পিকার হয়ে ইলেকশন করছে, টাই কন্টেস্ট। কথাটা বুঝছেন না? বুঝতেছি স্যার। তো ইলেকশন করলাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল যে এইভাবে ছোট দলের রাজনীতি করে কোনো লাভ হবে না। যে কোনো কারণে একটা মতদ্বৈধতা হলো। আচ্ছা। দেশনেত্রী খালেদা জিয়া আমাকে ডাকলেন। উনি জেল গেলে 7 সালে গেলেন, 8 জেল থেকে বেরিয়ে 111 জেলে গেলেন, জেল থেকে বেরিয়ে উনি আমাকে ডাকলেন। বললেন যে আপনার এগুলা করে দরকার নেই, আসেন আমরা আমার সাথে আসেন, একসাথে ইলেকশন, আপনি আমার দল করেন। আচ্ছা। তার এত আগ্রহের কারণে উনি কিন্তু খুব আগ্রহ করে আমাকে নিলেন। এগুলোর সাক্ষীরা সবাই উত্থান পতন আপনার জীবনে। হ্যাঁ, খুব আগ্রহ করে নিলেন উনি আমাকে। এমনও কথা দিলেন যে আপনি যে বক্তা, আমি আপনার বক্তৃতা শুনি ক্যাসেটে, তখন ক্যাসেটে বক্তৃতা হইত, আপনি বক্তৃতা করবেন, আমি হাজার হাজার মানুষ জমায় দিয়ে বসে থাকবো, আপনি শুধু বক্তৃতা করবেন। আই এম দ্য লাস্ট ম্যান। হ্যাঁ, কথাটা বুঝছেন? জি। উনি আমায় নিলেন, ওই তো বিএনপিতে গেলাম, ওই তো বিএনপি। এবং উনি যতদিন ছিলেন জীবিত, আমার মনে হতেছিল আমার মাথার উপরে বট গাছ আছে। স্যার, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক হলে আপনি তখন জোরালো একটা আওয়াজ তোলেন যে আই এম দ্য লাস্ট ম্যান। অন্যরা কেন মুখ খোলেন না সেই সময়? ইতিহাস নির্ধারণ করছে, বাঙালি জাতির বর্তমান ইতিহাস নির্ধারণ করছে। আর এই ফজলুর রহমান, মুক্তিযুদ্ধের কথাটা তোরই বলতে হবে, এটা ইতিহাস নির্ধারণ করছে। মানে আপনি বলতে পেরে গর্বিত? অবশ্যই, জীবন অথবা মৃত্যু। এবং যদি বাইচা থাকি তাহলে এই দেশে মুক্তিযুদ্ধ, ওই যে আমি বলছি, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফোটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার ডাকবে ততদিন রাজাকার এই দেশে জিতবে না। একটা ফাইনাল যুদ্ধ হবে এদেশে। আমি আবারও বলছি, সমস্ত মানুষ, একটা ফাইনাল রাজনৈতিক যুদ্ধ হবে। এবং সেই যুদ্ধটা হবে 71 সঠিক ছিল না 71 ভুল ছিল। যারা মনে করে মুক্তিযুদ্ধ সঠিক ছিল তারা এক পক্ষে দাঁড়াবে, এটার মধ্যে কোনো দলমত নাই। আবার যারা মনে করে মুক্তিযুদ্ধ ভুল ছিল এবং বেঠিক ছিল, তারা জামাতের নেতৃত্বে, জঙ্গিদের নেতৃত্বে এক পক্ষে। এখন যারা আছে, এরা এখন যারা বাক বাকুম করতেছে, খাইয়ে ফেলবো, মারে ফেলবো, কাটে ফেলবো, হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমাকে গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু তারা নিশ্চিতভাবে হারবে। কারণ তারা হলো অসত্যের পথে, অন্যায়ের পথে, অরাজকতার পথে, অবিচারের পথে। এই জামাত শক্তি, এই জঙ্গি শক্তি, কাজী মুক্তিযুদ্ধের শক্তি জিতবে। এটা তো আমার জন্য গৌরবের যে আমি সেই মুক্তিযুদ্ধের মাথায় দাঁড়ায় আছি। স্যার, আমরা অনেক রাজনীতির কথা শুনলাম, এবার আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রফেশন এবং ছাত্র জীবন, এইগুলো নিয়ে একটু শুনতে চাই। তার আগে একটি বিরতি নিব। দর্শক, এশিয়ান ডুপ্লেক্স প্রেজেন্ট চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে
একটু বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এসে আবারও আমরা অতিথির গল্প শুনব। দর্শক, ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্ট চেনা মানুষের আপন ভুবনের গল্পে। আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। স্যার, এখন আপনার ব্যক্তিগত জীবন, আপনার প্রফেশন, প্রথম আপনি যে অ্যাডভোকেট হলেন, কোর্টে গেলেন, তার পারিশ্রমিকটা জানতে চাই, বা আপনার সেদিনের কোর্টের প্রথম অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আমাদের সাথে। উকিল হয়েছে আমি জি ৭৫ সনে, উকালতি পরীক্ষায় পাশ করছি। আচ্ছা, কিন্তু আপনার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করছি আগেই, এর পরে পরেই আমি উকালতি পাশ করছি। আচ্ছা, ৭৫ সনে। জি। তখন কিন্তু আমার জন্য, যেহেতু আমি আওয়ামী লীগ ছাত্রলীগ, আমার জন্য একটা দুর্ভাগ্যের সময় আমি পাশ করছি। এরপরে এমনভাবে রাজনীতিতে আমি জড়ায় গেলাম, এমনভাবে আমি দিনের আলো কেমন, সূর্য কেমন আমি দেখতে পারতাম না। অনেক দিন, এটা প্রায় ৩ বছর ধরেন দিনের আলো আমার দেখার সৌভাগ্য হতো না, কারণ আমি কাজ করতাম বঙ্গবন্ধুর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। কাজী আমার এনরোলমেন্ট যেটা, তখন কিন্তু রিটেন পরীক্ষা দিতে হইতো না, ভাইবা দিলেই চলতো। আচ্ছা, এই ভাইবাটা পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। এবং আমি 2 বছর আমি সদ্য নামে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছি, সদ্য নাম। আচ্ছা, নাম বদল করে। মানে লেখা ছিল আসল নাম, কিন্তু লোকজনের কাছে নিজের নামটা অন্যভাবে বলতেন। মানুষ জানতো এই লোকটার নাম অমুক। আচ্ছা, তো আমার আর উকিলটা হওয়া হয় নাই বার কাউন্সিল। উকিল হইলাম গিয়ে আমি 79-এর 31 আগস্ট, মানে 75-এ দশকে লিখিত পাশ করলাম। জি, 79-তে গিয়ে আমি উকিল হইলাম। আচ্ছা, যেদিন আমি উকিল হইলাম 31 আগস্ট, জি, সেদিন আমি যারা সিনিয়র দিলাম, একজন সিনিয়রের নাম থাকতে হয়, জি, সেই সিনিয়রের নাম ছিল সিরাজুল ইসলাম খান। আচ্ছা, উনি তখন ঢাকা বারের সেক্রেটারি ছিলেন, পরে আবার 3 বার প্রেসিডেন্ট ছিলেন। সে বিখ্যাত মানুষ, সিরাজুল ইসলাম খানের জুনিয়র হইল। উনি আমাকে নিয়ে একটা কেস মুভ করালেন। জি, সেই কেসটা জি মুভ করার পরে বেল হইল, জি, এবং আমি বাসায় আসার সময় পারিশ্রমিক কত টাকা ছিল? 100 টাকা। আচ্ছা, 79 সালে 31 আগস্ট আমাকে 100 টাকা দিল। আমার মনে হইল যে আমি একটা বিশাল ব্যাপার, জি জি জি, 100 টাকা পকেটে পাইলাম। জি, কারণ তখন সদরঘাট কোর্ট থেকে ইকবাল হলে আসতে মাত্র 2 টাকা রিক্সা ভাড়া লাগতো। রিক্সাতে 2 টাকা? 2 টাকা রিক্সা ভাড়া লাগতো। সেই সময় আমাকে 100 টাকা দিল। জি, বুঝছেন না? ওই আমার উকালতি শুরু হইল। আপনার মানে কি আপনি মনে করেন যে সাধারণ মানুষের কাছে যেতে গেলে এই অ্যাডভোকেটের চাইতে রাজনীতিবিদ হলে বেশি কাছে যাওয়া যায়? অবশ্যই। আমি রাজনীতিবিদ হিসেবে, আমি তো রাজনীতিবিদ। আপনি রাজনীতিবিদ হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশি একদম। ওই যে আপনারা অ্যাডভোকেট কোন, আপনি কিন্তু পার্লামেন্টে আমার নামে কোনো অ্যাডভোকেট নাই। আচ্ছা, মোহাম্মদ ফজলুর রহমান। আমি চাই না অ্যাডভোকেট হিসেবে রাজনীতিতে পরিচিত হতে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা লাগান অ্যাডভোকেট ফজলুর রহমান, কিন্তু আমি লাগাইতে চাই ফজলুর রহমান, মোহাম্মদ ফজলুর রহমান। বুঝছেন আপনি? বুঝতে পেরেছি। মানে বলা যায় অনেকটা পেটের দায়ে সেই সময়, মানে যদি এভাবে বলা যায়। এখনো পেটের দায়ে। যে এখন এই যে সাদা শার্টটা দেখতেছেন, কালো প্যান্টটা দেখতেছেন, সুজা 4:45টার সময় একটা কেস মুভ করে আমি কিন্তু এখানে। আমরা জানি সেটা, জি, অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। পার্লামেন্ট মেম্বার হিসাবে যে অনারিয়াম পাওয়া যায়, এই অনারিয়াম কোনো মানুষ ঢাকা শহরে থেকে চলতে পারবো না 4টা ছেলে মেয়ে নিয়ে। আর এলাকায় গেলে এখন কত, আমার এলাকায় গেলে স্পিডবোটে প্রতি ঘন্টায় 2000 টাকা করে খরচ হয়। 6 ঘন্টা স্পিডবোট চালালে 12,000 টাকা খরচ। গাড়ি নিয়ে গেলে দিনে 20,000 টাকা খরচ। এগুলো দিব কে? এগুলো আমি উকালতি করে কামাই করে এলাকায় নিয়ে খরচ করি। স্যার, আপনি একজন আইনজীবী, সেই জায়গা থেকে আমরা যে এখন যে খুব একটা প্রচলিত একটা শব্দ, সেটা হচ্ছে মব জাস্টিস, এটা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। মব জাস্টিস বললে বড় ভুল হবে। আচ্ছা, তবে মব ক্রাইম নট জাস্টিস। আচ্ছা, মব ক্রাইম যারা করে এরা এখন সুযোগ পাইছে। ড্রেনের মাঝে খুব ময়লা হইলে, নোংরা পানি হইলে যেমন রাতারাতি মশা হয়, বনবন করে, বাংলাদেশের রাজনীতিতে ড্রেনের ময়লা বেশি হয়ে গেছে।
এনে মশারা বড় বেশি ভন ভন করতেছে, এক সময় ড্রেন পরিষ্কার হয়ে যাবে, মশারাও মরে যাবে এবং চলে যাবে। আমি বলে দিলাম, দেখেন এরা কিসের রাজনীতি করবে। তার মানে আপনি মব জাস্টিস না মব ক্রাইম বলতে চান? হ্যাঁ, অবশ্যই মব ক্রাইম, ক্রাইম, এবং দে মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্স। দেশে আসবেই সেই দিন তাদেরকে কনসিকুয়েন্স ফেস করতে। কেমন দেখতে চান এই দেশটাকে? এই দেশটাকে, জি, এই দেশটাকে আমি দেখতে চাই গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই ধরনের একটা দেশ আমি দেখতে চাই। আমি দেখতে চাই হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। আমি দেখতে চাই আমার দেশটাকে সব মানুষ বলুক, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমি এই দেশটা দেখতে চাই। আপনি পুরো দেশটা নিয়েই ভাবেন, কিন্তু তারপরে একটু জানতে চাই আপনি হাওড় নিয়ে কি চিন্তা করছেন, যেহেতু আপনি হাওড়ের ছেলে। হাওড় নিয়ে কি চিন্তা করি? জি, হাওড় যে বাঁধগুলো হয়েছে সেগুলো নিয়ে একটু জানতে চাই। একটা বাঁধ হয়েছে যেটা দেখতে খুব সুন্দর, জি, কিন্তু পরিবেশকে নষ্ট করছে, ধ্বংস করছে এই বাঁধটা। আচ্ছা, যিনি দিছেন জনাব আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি হিসাবে, উনি যদি রাতে ঘুমায় উনিও চিন্তা করবেন যে আমি প্রকৃতির জন্য হুমকি করতে গিয়ে ক্ষতি করছে। আচ্ছা, দেখতে বড় সুন্দর, আপনি 30 কিলোমিটার জায়গা পানির উপর দিয়ে যাবেন, দুই দিকে পানি, এটা দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু এটা এত ক্ষতি করে ফেলবে। 10 বছরের মধ্যে আমার এলাকার প্রায় 2-3 লাখ একর জমি ধুলা হয়ে যাবে। আর সিলেট এলাকা, সুনামগঞ্জ এলাকা, হবিগঞ্জ এলাকা পানি ধীরে নামার কারণে তাদেরও অফুরন্ত ক্ষতি হবে। এখন সরকার চিন্তা করতেছে, আমাকে জিজ্ঞাসা করছে সরকার, আমাকে চিন্তা করছে যে এই বাঁধটা থাকুক, কিন্তু অনেকগুলো ব্রিজ করে দেওয়া হোক, আচ্ছা, যাতে পানিটা দ্রুত চলাচল করতে পারে। জি, বাঁধটা তো আসলে পানির গতিকে থামিয়ে দেয়। হ্যাঁ, পানির গতিটা থামিয়ে দেয়। জি, আচ্ছা, আর কোন চিন্তা হাওড়কে নিয়ে? হাওড়কে নিয়ে চিন্তা, একটা পর্যটন এরিয়া করা যায় না? হাওড়ে এমন একটা ফ্লাইওভার রোড করা দরকার, জি, যে রোডটা হাওড়কে সারা বাংলাদেশের সঙ্গে কানেক্ট করবে। জি, এইটা করা উচিত। আমি এটা প্রস্তাব রাখছি পার্লামেন্টে। আর হাওড়কে নিয়ে এটাকে যদি পর্যটন এরিয়া হিসেবে দেখা যায় কক্সবাজারের মতো, এই রাস্তা না হইলে পর্যটন এলাকা হওয়া বড় কঠিন। একদম। হাওড়ের একটা আলাদা মন্ত্রণালয় করা, আমি যেটা পার্লামেন্টে বক্তৃতা করছি, সেই উত্তরে বিশ্বম্বরপুর, তাহিরপুর, ধরমপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, দিরাই, সাল্লা, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, খালিয়াজুরি, ইটনা, মিটামই, নষ্টগ্রাম, বানিয়াচুং, লাখাই, আজমিরিগঞ্জ, নাসিরনগর, আশুগঞ্জ, সরাই, নিকলি, এই যে এলাকাগুলো আরো আছে, এই অন্ত 22টা থেকে 25টা উপজেলা আছে, যেখানে 9টা থেকে 10টা এমপি আছে। এই পার্বত্য চট্টগ্রামে যদি একটা মন্ত্রী হইতে পারে 3টা এমপি, হাওড় অঞ্চলটা বিশেষ এলাকা, এবং হাওড়ে পানি আছে, যে পানির মতো সুস্বাদু মাছ আর কোথাও নাই, মিষ্টি পানির মাছ, অফুরন্ত পানি, জলরাশি। এটা ওই যে আমি জলরাশি বলি, এটাকে জলতরঙ্গ, জলরাশি না দেখলে এখন চলেন আমার সঙ্গে, আপনি আসতে চাইবেন না। সেই পানি, এটা তো সৌন্দর্য থাকে, পানি আছে, মাছ আছে, নদী আছে, ধান আছে। এই জায়গাটাকে আরো যদি মানে বৈজ্ঞানিক পদ্ধতিকে সায়েন্টিফিক্যালি ডেভেলপ করা যায়, তাহলে সারা বাংলাদেশের সমস্যার একটা বৃহৎ অংশ হাওড় থেকে মিটবে। এখনই তো আমরা 100 মণ ধান পাইলে ধান আমাদের লাগে, হাওড়ের মানুষের, আর 77 মণ ধান আমরা বাংলাদেশকে দিয়া দেই। এই যে পানির জন্য এই এলাকার মানুষের এত দুঃখ দুর্দশা, এটা নিয়ে কি কোনো চিন্তা করেছেন যে তাদের জন্য কোনো কর্মসংস্থান বা শিল্প অঞ্চল করা যায় কিনা? অবশ্যই, আমি তো এটা প্রস্তাব রাখছি, এগুলো হচ্ছে নিশ্চয়ই আমরা দেখব সামনে। টোটাল আমিও করতেছি, এনে কুটির শিল্প গড়ে তোলা, পর্যটন কেন্দ্র গড়ে তোলা, এগুলো করতেছি, সবকিছু আমি চেষ্টা করতেছি। একটা হলো আমার চাওয়া যাই থাক, রাষ্ট্রের তো একটা অর্থনৈতিক সামর্থ্যের প্রশ্ন আছে। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। একটা জিনিস জানতে চাই, নতুন প্রজন্ম যদি রাজনীতিতে আসতে চায়, আপনার কি পরামর্শ?
বা আপনি কি মনে করেন রাজনীতিতে আসার জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা প্রয়োজন? রাজনীতিতে আসার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো মাস্ট। জি। আমি এই যে আমার বাচ্চা শিশু মেয়েরা জাস্ট আমার মেয়েরা 7-এ পড়ে 8-এ পড়ে, এরা পলিটিক্সের কথা কয়, সবাই আমাদের যে কথাগুলো বলে, হয়তো বা তারা কেন পলিটিক্স করে, এটাকে কেন পলিটিক্স মনে করে, যে রাস্তায় এসে মিছিল করে রাজনীতি না, পুলিশকে বকা দিলাম, রাজনীতিবিদরা 2টা বকা দিলাম, বিশ্রী বাংলায় 2টা স্লোগান দিলাম। জি স্যার, এই একটা জিনিস জানতে চাই। এখন এরা তো মানুষ না, যারা জি স্যার, ওই যে কালো শক্তি, এরা তো এটা শিখাইছে। কেন শিখাইছে শুনেন, এই কালো শক্তি জামাত সহ এনসিপি এটা কেন শিখাইছে? সারা পৃথিবীর মানুষ যাতে মনে করে এরা যে ভাষায়, বিশ্রী ভাষায় কথা বলে, এটা তো একটা দেশ হইতে পারে না। কাজে বাংলাদেশ কোনো দেশ না, এটা অসভ্য মানুষের দেশ। এই দেশটা থাকা উচিত না। সেই কারণে যারা বাংলাদেশ বিরোধী লোক, যারা স্বাধীনতা, তারা সব এই ভাষাটা শিখায়। আপনি তো আমার বোনের মতো বলেন, মেয়ের মতো বলেন, আপনি তো আমার শ্রদ্ধার ব্যাপার, মাতৃজাতি। যে বাংলায় আপনাদের সম্পর্কে কথা বলা হয়, স্লোগান দেওয়া হয়, নিজেই চিন্তা করে দেখেন, এদেরকে তো চামড়া তুলে ফেলানোর দরকার একটা স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে। আমি তো মনে করি তারেক রহমান সাহেবের এত ধৈর্য, আমি তারেক রহমান সাহেবের জায়গায় থাকলে এটা 2 দিন সহ্য করতাম না। হয় তুই যাবে, না হলে আমি যাব। এবং এটা শিখাইছে, এটার শেল্টার মাস্টার হইল যাকে আমরা মনে করতাম হ্যাঁ দিনের সূর্য, রাতের তারা, আর সেই নিঠুর নিদয় শশী সুদূর গগনে বসি, কি দেখিছ জগতের হিংসা পাপ রাশি, তার নাম মোহাম্মদ ইউনুস। সেই ইউনুস সাহেব, প্রফেসর ইউনুস সাহেব মানুষকে এই জায়গাতে নিয়ে গেছে। যাকে আমরা মনে করতাম বাঙালির সন্তান, মুসলমানের সন্তান, নোবেল প্রাইজ পাইছে, আমাদের মাতার তাজ, তিনি দেশটাকে এই জায়গায় নিয়ে গেছেন, এটা শিক্ষা দিছে। আপনি এই 24-এর আন্দোলনটাকে কিভাবে দেখেন? 24-এর আন্দোলনের 2টা রূপ। একটা হলো গণতান্ত্রিক রূপ, বিএনপির নেতৃত্বে যেটা হয়েছে। জমিটা বিএনপির ছিল 15 বছর, চাষ করছে বিএনপি, রোয়া লাগাইছে বিএনপি, পানি দিছে বিএনপি, ধানটা হলুদ করছে বিএনপি। শুধু কাটবার সময় আমাদের হাওরে যখন সবাই এত ধান কাটা যায় না, তখন অন্য দেশ থেকে কামলা যায়, এদেরকে বলা হয় দাওয়াল। সবাই মিললে ধান ভাড়া করে নিয়ে আসা হয়েছে, ধানটা কাটছে সবাই মিললে। এখন যারা দাওয়ালা ছিল এরা করতেছে না, সব ধান আমরা কাটছে, আমাদেরকে দিয়ে দাও। এই বিভাজনটা কেন তৈরি হলো? এটা হইলো। আরেকটা হইলো অন্তরে ছিল বিষ, যেই বাংলাদেশের ওই যে লস্করি তৈয়বা, হিজবুত তাহরির, তারা এখন আনন্দ করে লাহোরে যে 5ই আগস্ট আমরা 71-এর প্রতিশোধ নিয়েছি। এটা হলো তারা। ওইটা হলো 5ই আগস্টের আর একটা রূপ, যারা বলে আমরা কি শুধুই ইলেকশন করার জন্য আমরা আন্দোলন করছি, এত লোক করছি, আমরা এই করবো, সেই করবো, সেই করবো, সেই করবো, হইলো আমরা পাকিস্তান বানাবো না। পাকিস্তান কেন বানাবেন বললে ডরায়, না পাকিস্তান বানাবো না, বাংলাদেশ নাম থাকবে, তবে রাওয়ালপিন্ডি হবে রাজধানী। ওই শক্তিটা হলো আরেকটা শক্তি, এবং এদের নেতৃত্বে জামাত ইসলাম আর ওই সব ছেলেপেলেরা একদিন এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবে যে এদের মনে ছিল এটা। আর বিএনপিরা চাইতেছিল 1 দফায় 1 দাবি, শেখ হাসিনা কবে যাবে, স্বৈরাচার করছো, বাড়ির যাও, মরো গিয়া, গণতন্ত্র আনবো, দেশ রক্ষা করব। এইটা ছিল আন্দোলন। একটা হলো এইটা, আর একটা হলো পাকিস্তান বানাবো মনে মনে। এইটা হলো জামাতের আন্দোলন। এই কারণে মিলতেছে না। ওই যে এখন প্রতিদিন কইতেছে না, গণভোট না বানলে ফেলে দেবো, 12 ঘন্টার মধ্যে তারেক রহমান, আরে বাপ দাদার নাম নাই, সানমরলের তারেক রহমানকে 12 ঘন্টার মধ্যে ফেলায় দিবা। কয় % ভোট পাইতো যদি দয়া করে ভোট না দিত? কাজেই এইগুলা আমার জিজ্ঞাসা করেন না, আমার অনেক সময় আমি জিনিসগুলো বলতেও পারি না, কিন্তু মনের মধ্যে বড় আবেগ এসে যায়। স্যার, অনেক ব্যস্ততার মধ্যে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠান এবং আপনাকে আমার অসংখ্য সালাম এবং ধন্যবাদ। এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্টস চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে আমি আবারও হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।